স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর বরাবরের মতো আপনাদের সবার সঙ্গে আছি আমি বনাঙ্কুর মুস্তাফা, কানাডা টরন্টো থেকে। ডিজিটাল সেবা কর আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসায় কানাডার সাথে ফের বাণিজ্য আলোচনা শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট জানান, G7 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে এই কর প্রত্যাহারের জন্য অনুরোধ করেছিলেন। কানাডার এই সিদ্ধান্তে গলতে শুরু করেছে দুই দেশের মাঝে সম্পর্কের বরফ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা আবার শুরুর লক্ষ্যে দেশটির বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ওপর আরোপিত কর বাতিল করেছে কানাডা। সম্প্রতি নিজেদের ডিজিটাল সার্ভিস ট্যাক্স বা ডিজিটাল সেবা কর প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডার অর্থ মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, 21 জুলাইয়ের মধ্যে শুল্ক নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করবেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর সংক্রান্ত বিরোধের কারণে কানাডার সাথে বাণিজ্য আলোচনা বন্ধ করে দেওয়ার একদিন পর দেশটির এ সিদ্ধান্তের খবর এলো বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। গেল কয়েক মাস ধরে কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের শীর্ষ দুই বাণিজ্য অংশীদারের একটি কানাডা। তবে সম্প্রতি সেই আলোচনা বাধাগ্রস্ত হয়, কারণ ট্রাম্প অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ওপর অন্যায়ভাবে কর আরোপ করেছে দেশটি, যেটিকে সরাসরি ও নির্লজ্জভাবে যুক্তরাষ্ট্রের উপর আক্রমণ বলে বর্ণনা করেন তিনি। এর জেরে ট্রাম্প হুঁশিয়ারি দেন, আগামী এক সপ্তাহের মধ্যে কানাডিয়ান পণ্যের ওপর নতুন শুল্ক হার নির্ধারণ করবেন তিনি। কানাডার নিয়ম অনুসারে কোনো কোম্পানি যদি 1 বছরে কানাডিয়ান ব্যবহারকারীদের কাছ থেকে $2 কোটি বেশি ডিজিটাল সেবা আয় করে, তবে সেই আয়ের ওপর 3% হারে কর দিতে হয়। এ কর 2022 সাল থেকেই কার্যকর হয়ে আসছে দেশটিতে। প্রথম দফায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তি কোম্পানি, যেমন গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট, অ্যামাজন এবং ফেসবুকের মালিক মেটাকে যদি কর দিতে হতো, তবে এসব কোম্পানিকে আনুমানিক মোট $300 কোটি অর্থাৎ বড় অঙ্কের অর্থ গুনতে হতো। কানাডার প্রধানমন্ত্রী কার্নি বলেন, কানাডার নতুন সরকার সব সময় যে কোনো সম্ভাব্য চুক্তির সামগ্রিক অবদানকে মূল্যায়ন করবে, যা কানাডিয়ান শ্রমিক ও ব্যবসায়ীদের উপকারে আসবে। তিনি আরও বলেন, আবার আলোচনা শুরুর পথ তৈরি করতেই মার্কিন প্রযুক্তি কোম্পানির ওপর কানাডার কর তুলে নেওয়ার এই সিদ্ধান্ত। কানাডার অর্থমন্ত্রী ফ্রাসোয়া ফিলিপ শাপান জানান, ডিজিটাল সেবা কর প্রত্যাহারের ফলে যুক্তরাষ্ট্রের সাথে নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক গঠনের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হতে পারে। যুক্তরাষ্ট্রের সেশনস ব্যুরোর তথ্য অনুসারে মেক্সিকোর পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার কানাডা এবং পণ্যের সবচেয়ে বড় ক্রেতাও। গেল বছর যুক্তরাষ্ট্র থেকে $34,900 কোটি পণ্য কিনেছে কানাডা এবং যুক্তরাষ্ট্রে $41,200 কোটি পণ্য রপ্তানি করেছে দেশটি। গেল 1 জুলাই কানাডায় পালিত হলো 158তম কানাডা দিবস। এই উপলক্ষে দেশ জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। কানাডার স্বাধীনতা দিবস হিসেবে বিবেচিত এই দিনটি নানা আয়োজন ও বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করেছেন কেনেডিয়ানরা। রাজধানী অটোয়া সহ দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো রঙিন হয়ে ওঠে আলোকসজ্জা, আতশবাজি, সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানে। একসময় বলা হতো ব্রিটিশ রাজত্বের সূর্যাস্ত নেই। ব্রিটিশের পূর্ব পশ্চিম একাকার, সেই সূত্রে ব্রিটিশদের ঔপনিবেশিকতা ছিল কানাডাতেও। নিরীহ কানাডিয়ানদের প্রথমে ফ্রান্স, পরে ব্রিটেন শাসন করেছে দীর্ঘ সময়। কানাডার ইতিহাসে অনেক রক্তাক্ত যুদ্ধ আছে, যুদ্ধের স্মৃতি আছে। বাংলাদেশের মহান বিজয় দিবসের মতো দেশটির বিজয়ের ক্ষণ হচ্ছে 1867 সালের 1 জুলাই। এ সময় ব্রিটিশ কলোনি থেকে মুক্তি অর্জন করে। সেই থেকে দিনটি পালন করে আসছেন কানাডিয়ানরা। তাই 1 জুলাইকেই কানাডার জন্মদিন হিসেবে দেখেন এখানকার নাগরিকরা। এই বছর উৎসব মুখর পরিবেশে পালিত হলো দেশটির 155তম বার্ষিকী। দিনটিতে ছিল সরকারি ছুটি, ফলে দিনভর রাজধানী অটোয়া সহ বিভিন্ন প্রদেশের শহরগুলোতে মনোমুগ্ধকর শোভাযাত্রা, প্যারেড, হইচই, নাচ গানের জমজমাট অনুষ্ঠানের আয়োজন চলে। সন্ধ্যায় কানাডার আকাশ মুখরিত হয়ে ওঠে আতশবাজির ফোয়ারায়। টরন্টোতে বাংলাদেশিরাও কানাডা ডে পালন করে। এ উপলক্ষে বাঙালি অধ্যুষিত এলাকা ড্যান্টোনিয়া পার্কে প্রচুর লোকের সমাবেশ ঘটে।
দক্ষিণ মহাসাগর, আটলান্টিকা এবং প্যাসিফিক এই 3 মহাসমুদ্রে পরিবেষ্টিত কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, যার রাষ্ট্রীয় নাম ডোমিনিয়ন অব কানাডা। কানাডায় পড়াশোনা করতে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা সংক্রান্ত শর্তসমূহ আরও কঠোর হতে যাচ্ছে। কানাডায় স্টাডি পারমিটের জন্য আবেদনকারী বিদেশি নাগরিকদের জন্য আগামীতে অতিরিক্ত $2000 বেশি আর্থিক সহায়তা প্রয়োজন হবে। সম্প্রতি এই পরিবর্তনের ঘোষণা দেয় ইমিগ্রেশন, রেফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা বা IRCC। কানাডায় পড়াশোনা করতে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা সংক্রান্ত শর্তসমূহ শীঘ্রই আরও কঠোর হতে যাচ্ছে। কানাডায় স্টাডি পারমিটের জন্য আবেদনকারী বিদেশি নাগরিকদের জন্য সামনের দিনে বাড়তি $2000 বেশি আর্থিক সহায়তা প্রয়োজন হতে পারে। ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা তাদের স্টাডি পারমিট আবেদনকারীদের জন্য আর্থিক সহায়তার প্রমাণের শর্ত পরিবর্তন করেছে। নতুন শর্ত অনুযায়ী এক পরিবারের জন্য প্রথম বছরের টিউশন এবং ভ্রমণ খরচের ওপর অতিরিক্ত অর্থের পরিমাণ হবে $22,895, যা আগে ছিল $20,635। এবছর 1 সেপ্টেম্বর থেকে কানাডায় স্টাডি পারমিটের জন্য আবেদনকারীদের জন্য কার্যকর হবে এই নিয়ম। এই পরিবর্তনটি কানাডার সব প্রদেশ এবং অঞ্চলে প্রযোজ্য হবে, তবে কেবেক অঞ্চল এ নিয়মের বহির্ভূত থাকবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডায় তাদের এবং পরিবার অন্যান্য সদস্যদের জীবনযাত্রার খরচ পূরণের জন্য এই পরিমাণ অর্থ থাকার প্রমাণ দেখাতে হবে। কানাডা প্রতি বছর জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে এই আর্থিক সহায়তা শর্তে পরিবর্তন আনে। বর্তমান আর্থিক সহায়তার শর্ত 2024 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এবং 2025 সালের 1 সেপ্টেম্বরের আগে করা সমস্ত স্টাডি পারমিট আবেদনগুলোর জন্য এটি বহাল থাকবে। কানাডায় পড়াশোনা করার পরিকল্পনা করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের তাদের স্টাডি পারমিটের জন্য প্রমাণ হিসেবে দেখাতে হবে বেশ কিছু নথি। যদি তারা কানাডায় টাকা স্থানান্তর করে থাকে তবে তাদের নামে কানাডার একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রমাণ জমা দিতে হতে পারে। এছাড়া ব্যাংক থেকে শিক্ষার্থী বা শিক্ষা ঋণের প্রমাণও গেল 4 মাসের ব্যাংক স্টেটমেন্টের কপিও সাথে রাখতে হতে পারে। সেই সাথে কানাডার একটি অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের একটি গ্যারান্টিড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট জমা দিতে হতে পারে শিক্ষার্থীদের। যদি তারা কোনো স্কলারশিপ পেয়ে থাকেন বা কানাডা ভিত্তিক শিক্ষাবৃত্তি কর্মসূচিতে থাকেন তবে কানাডার অভ্যন্তরীণ তহবিলের প্রমাণও সাথে রাখতে হবে। বিশ্বের যে কোনো দেশের মতোই গেল সপ্তাহটি বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। 7 দিনে যেভাবে সাগরে মিশেছে পদ্মা নদীর খরস্রোত, তেমনিভাবে গতিশীল ছিল দেশের মানুষের জীবনযাত্রাও। টেকনাফ থেকে তেঁতুলিয়ার সীমানার ভেতরে আলোচনায় এসেছে নানা সংবাদ। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি গেল এক সপ্তাহে দেশের আলোচিত কিছু খবর। জিঞ্জিরার মাতমে স্মরণ করা হলো কারবালার মর্মান্তিক স্মৃতি। দিনটি স্মরণে পুরান ঢাকার হোসাইনি দালান ইমামবাড়া থেকে বের হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল। শেষ হয় ধানমন্ডিতে প্রতীকী কারবালায়। আরবে 61 হিজরিতে অন্যায় আর অসত্যের বিরুদ্ধে কারবালা প্রান্তরের যুদ্ধে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসাইন। তাঁর মৃত্যুর স্মরণে এই শোক মিছিলে প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয় কারবালা প্রান্তরে ইমাম হোসেনের ব্যবহার করা সশস্ত্র ঘোড়া। আর এই ঘোড়ার পা দুধ দিয়ে ধুয়ে দেন শিয়া মুসলিমরা। এর নাম হচ্ছে জুলজানা। এটার মধ্যে হযরত আব্বাসের আলাম দেওয়া আছে, ঢাল তালবার। যেরকমভাবে মওলা হোসেন ঘোড়াটাকে সাজিয়ে নিয়ে গেছিল, থাক ওইটার প্রতি ঝুঁকিটাই আমরা এখানে তুলে নিয়ে আসছি। কোনো অস্বীকার করার সুযোগ নাই। এটা রাসূলের কথা বলছেন যে ইমাম হোসেন আলাইহিস সালাম হলো নাজাতের তরি। আর ইমাম হোসেন আলাইহিস সালাম ওনার আত্মত্যাগ দিয়ে ইসলামকে জিন্দা রেখেছেন। এই ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের মাথাকে কাটিয়ে দিলেন, কিন্তু ইয়াজিদের অন্যায়ের কথা মধ্যে উনি একত্র হয় নাই, উনি ন্যায়ের পথে ছিলেন। এখানে আসলে শান্তি লাগে, তাকে না দেখতে পারছি, তাকে তো অনুসরণ করতেছি। এখন কেউ যদি বলে আমরা সমস্ত ইবাদত করবো, রাসূলের ইতরাতে আহলে বাইতের কুরবার মুআদ্দাত করব না, তারা কোরআনকে অস্বীকার করলো। ঢাকার বাইরেও নানা ধর্মীয় আয়োজনে পালন করা হয় আশুরা, বের করা হয় শোক মিছিল, যাতে অংশ নিয়ে শিয়া সম্প্রদায়ের মানুষ আহ্বান জানান মুসলিম বিশ্বকে ইসরায়েলি আগ্রাসন সহ সব জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার।
মালয়েশিয়া থেকে যাদের ফেরত পাঠানো হয়েছে তারা জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেশে পাঠানো হয়েছে তাদের। এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। হুঁশিয়ারি দেন, ফরিদপুর সহ যেখানে মব তৈরি হয়েছে ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে। মব কিছুটা কমে আসছিল, বাট পরে আবার এই 2-3 দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবিশ্বাস্য এক নিষ্ঠুরতা, যে জন্মদাতা পিতার কাছে সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা সন্তানের, সেই বাবার হাতেই শিশুকন্যা খুন। নির্মম এই ঘটনাটি ঘটেছে কক্সবাজারের উখিয়ায়। নেশায় আসক্ত বাবা নিজের মেয়েকে হত্যার পর মরদেহ ফেলে দিয়েছেন খালে। 2 বছর পর আবার নেশা করছে, নেশা শুরু করে আবার আমার মেয়েকে মেরে ফেলছে। দর্শক, কানাডা ডায়েরি এবারের আয়োজনে ছিল এতটুকুই। দেখা হবে আবারও আগামী সপ্তাহে একই সময়ে চ্যানেল 24 এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদের সাথে যে কোনো সময় সরাসরি যোগাযোগ করতে পারবেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।